সংসদে। এইটা কিন্তু আত্মসমালোচনার জায়গা। এই আত্মসমালোচনা আমাদের করতে হবে যে এই পুকুর চুরির জায়গা থেকে যে সাগর চুরি হচ্ছে, এই বিষয়গুলো একেবারে তাদের চোখে আঙুল দিয়ে ধরিয়ে দেওয়া, এই জায়গাটা আমাদের বিরোধী দলের করতে হবে। এখানে আমি যদি আরেকটা কথা বলি যে দেখেন, চট্টগ্রামের এমপিদের আমরা টেন্ডারবাজি দেখতেছি, তাদের আমরা দেখতেছি যে কিভাবে সুপরিকল্পিতভাবে তারা দুইটা ঠিকাদারি প্রতিষ্ঠানকে আলাদাভাবে, যেটা একটা হচ্ছে আওয়ামী লীগের সাইট পাওয়ার টেক, সেইটা সহ এই দুইটা প্রতিষ্ঠান দিয়ে কিভাবে যত ধরনের টাকা পয়সা আছে সব লোপাট করার একটা তারা সংস্কৃতি তৈরি করছে। কিন্তু এইটা নিয়েও দেখবেন কোনো কথা নাই, কিন্তু বিএনপির মন্ত্রীরা এমপিরা এগুলো করতেছে, কিন্তু এগুলো নিয়ে কোনো প্রশ্ন নাই। এই নির্বাচন পরবর্তী সময় সংস্কার কথাটা যখন আমরা বলছি, এটা একটা পাপ করার মতো একটা অবস্থা, যে পাপ হয়ে যাচ্ছে। সংস্কার কি? সংস্কার মানে বলে কি লাভ? সংস্কার কেন আমরা চাই? এই কথাটা বারবার করে মনে করে সাধারণ জনগণকে একটা ভুল বার্তা দেয়া হচ্ছিল যে এই রাজনৈতিক দলগুলা সংস্কারের কথা বলে, কিন্তু আপনার ভাতের অধিকারের কথা বলে না, আপনার একদম জীবন ঘনিষ্ঠ যে বিষয়গুলা সেগুলো নিয়ে কথা বলে না। সংসদে বারবার সংস্কারের কথা বলে, সংসদে বারবার অধ্যাদেশের কথা বলে। এই সব তো জনগণের দরকার নাই, কিন্তু এইটাও যে একটা চাকরি, এইটা হচ্ছে আমাদের আসলে বোঝার সময় এসছে। দেখেন, মন্ত্রীদের আমরা এতদিন দেখেছি পুকুর চুরির কথা, কিন্তু এখন আমরা দেখি মন্ত্রীরা পুকুর চুরি করে না, মন্ত্রীরা সাগর চুরি করা শিখে গেছে। আমরা দেখলাম যে আমাদের প্রত্যেকটা সরকারের সবচেয়ে পাওয়ারফুল যে মন্ত্রী আমরা যাকে ধরে নিতে পারি, সেটা হচ্ছে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এই সরকারেও মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি আবার অন্য আরেকজন মন্ত্রীকে পাওয়ারফুল বললেন, আমাদের শাহজাদা মাননীয় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আমরা যাকে দেখছি যে তিনি আসলে আমাদের মোটামুটি আমার কাছে তো মনে হয় যে দ্বিতীয় রাজধানী হিসেবে বগুড়ার শিবগঞ্জকে ঘোষণা করার দ্বার প্রান্তে। সেই যখন অবস্থা যে মানে যত ধরনের, তিনি হচ্ছে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী এবং যত ধরনের বরাদ্দ সেই একটা উপজেলায়। আমরা গত 15 বছর কিন্তু এই ধরনের সংস্কৃতি দেখেছি, কিন্তু আমরা কি দেখছি, এই যে আবার সেই মন্ত্রীদের নিজের এলাকায় বরাদ্দ নিয়ে যাওয়া, নিজের পুত্রের যে ঠিকাদারি প্রতিষ্ঠান সেটাকে দিয়ে হাজার হাজার কোটি টাকার কাজ করায় নেওয়া, কিন্তু এগুলো নিয়ে কোনো জবাবদিহিতা নাই, এগুলো নিয়ে দেখবেন কোনো প্রশ্ন নাই। আমি একটা জিনিস আত্মসমালোচনা করতে চাই যে আমাদের যারা বিরোধী দল আছে তারাও কি যথেষ্ট প্রশ্ন করতে পারছে কিনা সংসদে। এইটা কিন্তু আত্মসমালোচনার জায়গা। এই আত্মসমালোচনা আমাদের করতে হবে যে এই পুকুর চুরির জায়গা থেকে যে সাগর চুরি হচ্ছে, এই বিষয়গুলো একেবারে তাদের চোখে আঙুল দিয়ে ধরিয়ে দেওয়া, এই জায়গাটা আমাদের বিরোধী দলের করতে হবে। এখানে আমি যদি আরেকটা কথা বলি যে দেখেন, চট্টগ্রামের এমপিদের আমরা টেন্ডারবাজি দেখতেছি, তাদের আমরা দেখতেছি যে কিভাবে সুপরিকল্পিতভাবে তারা দুইটা ঠিকাদারি প্রতিষ্ঠানকে আলাদাভাবে, যেটা একটা হচ্ছে আওয়ামী লীগের সাইট পাওয়ার টেক, সেইটা সহ এই দুইটা প্রতিষ্ঠান দিয়ে কিভাবে যত ধরনের টাকা পয়সা আছে সব লোপাট করার একটা তারা সংস্কৃতি তৈরি করছে। কিন্তু এইটা নিয়েও দেখবেন কোনো কথা নাই, কিন্তু বিএনপির মন্ত্রীরা এমপিরা এগুলো করতেছে, কিন্তু এগুলো নিয়ে কোনো প্রশ্ন নাই। তাহলে আমি কেন এই কথাগুলো বলতেছি? এইগুলোর সাথে সংস্কারের কি আলাপ, সংস্কারের কি সম্পর্ক? দেখেন, যখন আমরা বলছিলাম যে এই অধ্যাদেশগুলো বাতিল করেন না, দুদক অধ্যাদেশ, এই দুদক অধ্যাদেশটা এইভাবে করে বাতিল করার মাধ্যমে তারা কি করছে, তার মন্ত্রীরা এমপিরা যখন দুর্নীতি করবে এইটা আসলে ধরার কেউ নাই, কারণ দুদকের চেয়ারম্যান তারা সেই লোকটাকেই বসাবে যে আসলে এই মন্ত্রী এমপিদের, বিএনপির মন্ত্রী এমপিদের এই দুর্নীতি ধরবে না। সুতরাং এই জায়গাতেই আমরা আসলে সংস্কার চাইছিলাম। এই সংস্কার হইতে না দেওয়া, এইটা আসলে এই সরকারের একটা পরিকল্পিত একটা এজেন্ডা। কারণ সংস্কার যদি হতো, প্রাতিষ্ঠানিক সংস্কার যদি হতো, তাহলে এইভাবে করে একেবারে বিশ্ববিদ্যালয় থেকে, ব্যাংক থেকে শুরু করে চর দখলের মতো বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান কোনোভাবেই দখল করতে পারতো না। সুতরাং আমাদের আসলে এই সংস্কারটাকে আবার সামনে আনতে হবে, প্রত্যেকেই আমাদের এই সংস্কার নিয়ে কথা বলতে হবে। দেখেন, বাজেট নিয়ে আলোচনা চলতেছে, বাজেট নিয়ে না বললেই না। বাজেট ঘাটতি বাজেট হোক, যেই বাজেটই হোক, বাজেট তো একটা বাংলাদেশ পাইছে, কিন্তু দেখেন এত বড় একটা বাজেট পাইছে, এটা বাস্তবায়ন যদি করতে চায় তাহলে কি লাগবে? সুশাসন লাগবে। এই মন্ত্রী এমপিদের চুরি আসলে থামানো লাগবে। কিন্তু আপনাদের কি মনে হয় যে এই মন্ত্রী এমপিদের চুরি কোনোভাবেই আপনারা থামাইতে পারবেন? বাজেট দেওয়ার আগেই যেই অবস্থা, বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে এই সুশাসন আসলেই কি নিশ্চিত হইতে হবে কিনা, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। সুতরাং
এই বাজেট বড় বাজেট মনে করে যে একটা গিমিকের রাজনীতি আমরা দেখতেছি, এইটা আসলে সুশাসন নিশ্চিত না করলে, বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোর সংস্কার না করলে এই বাজেট কোনোভাবেই বাস্তবায়ন করবে না, এই বাজেট কখনো জনগণের ভাগ্যের পরিবর্তন করবে না। এবার আমি একটা কথা বলে আমার বক্তব্য একটু শেষ করব, সেটা হচ্ছে দেখেন, আওয়ামী লীগের ব্যাপারে আমরা দেখতেছি বিএনপি সরকার অতি গণতান্ত্রিকতা দেখাইছে। না, আমরা কিছু বলবো না, তাদের মন্ত্রীরা, তাদের দায়িত্বশীল লোকজন বলতেছে না না না, কোন দলের আসলে সেই দল বাংলাদেশের রাজনীতি করবে কি করবে না, এটা আমরা বন্ধ করবো না, এইটা তো গণতন্ত্র না। এই যে অতি গণতান্ত্রিকতা, এইটা হচ্ছে নিজের পায়ে নিজে কুড়াল মারা। কারণ দেখেন, এইখানে আওয়ামী লীগের যে ন্যারেটিভ, সেটা এস্টাবলিশ করার জন্য আমরা দেখতেছি যে বিশিষ্ট ছাত্র নেতারা, বিশিষ্ট সাংবাদিকরা, বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষকরা, সিনিয়র সাংবাদিকরা, তাদের প্রচুর ফান্ডিং দেওয়া হচ্ছে। সুতরাং এই আওয়ামী লীগের যে ন্যারেটিভ, আওয়ামী লীগ কিছু করে নাই, ইউনূস সরকার ব্যর্থ, সব সরকার ব্যর্থ, খালি হাসিনা হুনু ভালো, এই একটা ন্যারেটিভ কিন্তু বাংলাদেশে মানে এস্টাবলিশ করার জন্য প্রচুর লোকজন আছে এবং প্রতিনিয়ত তারা এই ফান্ডিং গুলো করতেছে। সুতরাং আমাদের যদি আসলে এই একটা প্রশ্নে আমরা একমত না হই, আওয়ামী লীগের যদি বিচার আমরা না করি, তাহলে আমাদের আসলে যেই পর্যন্ত আমরা এসেছি সেখান থেকে আরো অনেক পিছায় চলে যাব। দেখেন, এইখানে আওয়ামী লীগ যে একটা সন্ত্রাসী সংগঠন, এই ব্যাপারে আমাদের কোনো দ্বিমত থাকা উচিত না। কারণ আওয়ামী লীগ সেই সংগঠন যেটা আসলে ভারত থেকে, যেটা আসলে বাংলাদেশে তার একটা অফিস, তার একটা কার্যালয় নিয়েছিল, এবং যখন বাংলাদেশের মানুষ তার প্রতিরোধ গড়ে তুলেছে এবং একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে তাকে বিতাড়িত করেছে, তারা তাদের হেডকোয়ার্টার সেই দিল্লিতে চলে গেছে। সুতরাং এটা দিল্লির সংগঠন, এটা আমাদের মনে রাখতে হবে। এবং এই আওয়ামী লীগের দল হিসেবে বিচার করার জন্য আইসিটিতে ট্রাইব্যুনালে বিচার করতে হবে, এই জায়গায় আমাদের আসতে হবে। দেখেন, এখানে আমাদের শহীদ পরিবারের যারা আছেন, তারা তাদের সন্তানের হারানোর যে দুঃখ তারা ভুলতে পারে নাই, তাদের সন্তান নাই, তাদের আসলে বেঁচে থাকাই এখন আসলে একটা মৃত মানুষের মতো হয়ে গেছে। আমি শুধুমাত্র একটা কথা বলতে চাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, দেখেন, আপনি আপনার কোমরের ভেঙে যাওয়া হাড়, এই যে ব্যথা, এইটা ভুলতে পারেন। আপনার মায়ের প্রতি যে অনাচার হয়েছে, তাকে যেভাবে করে কারাগারে ঢুকে ঢুকে মৃত্যুর পথে একটু একটু করে আগায় যেতে দেওয়া হয়েছে, এইটা আপনি ভুলে যাইতে পারেন। আপনার বাবাকে, যিনি বাংলাদেশের গণতন্ত্রের একজন প্রবর্তক, তাকে যেভাবে করে কটূক্তি করা হয়েছে, অপমান করা হয়েছে গত 15 বছর, এগুলো আপনি ভুলে যাইতে পারেন। কিন্তু এই বাংলাদেশে যে শহীদ পরিবাররা আছে, এই 1400 শহীদ পরিবার এবং আহতরা, তারা তাদের এই বিচারের দাবি ছাড়বে না। ঠিক। সুতরাং আপনি এইটা ভুলে গেলেও আমরা ভুলবো না। আমরা যতদিন বাংলাদেশে আছি এবং আমরা যতদিন জীবিত আছি, আমরা শহীদ পরিবার এবং আহতদের সাথে নিয়ে বিচার দাবি করব। বিচার না হওয়া পর্যন্ত আমরা বলতে থাকবো। সুতরাং আমি সরকারের প্রতি আহ্বান জানাতে চাই, আওয়ামী লীগকে দল হিসেবে বিচার করা এবং যারা অভিযুক্ত, হাসিনাকে সেই তার নিজের দেশ দিল্লি থেকে ফিরায় এনে বাংলাদেশে বিচার করার যে বন্দোবস্ত, সেটা হচ্ছে অতি দ্রুত করা উচিত। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।